তো প্রত্যেককেই যারা উপস্থিত আছো এবং যারা রেকর্ডিং পরবর্তীকালে শুনবে, প্রত্যেককেই একটাই কথা জানাবো যে নতুন বছর, প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার জানালাম। এবং তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের মজা তখনই আসবে যখন এই ইয়ারটা তোমার কাছে একটা সফলতার ইয়ার হিসাবে থাকবে। অর্থাৎ এই বছর যদি তুমি সফল হয়ে যাও এবং সেটা তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার মনে থাকবে যে আমি এই বছরে সফল হয়েছিলাম এবং এই বছরে একটা চাকরি পাওয়ার আহ, জন্য এগিয়ে গেছিলাম বা চাকরি পেয়েছিলাম, এই দুটোই তো হবে। তাহলে সেই জায়গা থেকে বছরটাকে মেমোরেবল করার জন্য তোমাকেই উদ্যোগ নিতে হবে। আমি তোমাকে হেল্প করতে পারি, আমি একটা হেল্পার কেবলমাত্র। আরো হেল্প করার জন্য আমি রেডি আছি বা তৈরি আছি। তুমি শুধুমাত্র পড়াশোনা করো এবং তার সঙ্গে স্কিলফুল রিডিং, অর্থাৎ স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে পড়লে আমি পাস করতে পারি সেরকম ভাবে নিজেকে সাজিয়ে নিয়ে পড়াশোনাটা শুরু করো। তাহলে তোমার কাছে এই 2025 সাল একটা স্মরণীয় সাল হিসেবে তোমার স্মৃতিতে থেকে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি একটা কিছু করলে এরকম একটা মানসিকতা তৈরি হবে। আর প্রতি বছরই সময় কারোর জন্য বসে থাকে না, খারাপ সময়ও থাকে না, ভালো সময়ও থাকে না। যদি তুমি সেটাকে সেই রকম ভাবে না নাও যে এবছরটা আমাকে সফল হতেই হবে, তাহলে তো বছর আসবে, বছর যাবে, কিন্তু তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আমি বছরের পরিবর্তনে বিশ্বাসী নই, আমি তোমার জীবনের পরিবর্তন এবং ব্যক্তিগতভাবে আমি নিজের জীবনের পরিবর্তনে বিশ্বাসী। কাজে আমি যখন আমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবো, সেটাই আমার কাছে একটা নিউ ইয়ার। অর্থাৎ যেই দিন আমার বর্তমান অবস্থার থেকে একটা নতুন অবস্থায় আমি নিজেকে উন্নীত করতে পারবো, প্রত্যেক মানুষই উন্নতির দিকেই যেতে চায়, সেই দিনই কিন্তু আমার জীবনের একটা নতুন শুভ সূচনা হবে। সেরকম ভাবে পড়াশোনাটা প্রত্যেকে শুরু করো। এবং আগেও বলেছি, এখনো বলছি, মাঝখানে বেশ কিছু ফোন ধরতে পারিনি আমি, তোমাদের কাছে বহুবার বলেছি যে কি কি দায়িত্ব আমার কাছে এসে পড়েছিল। বিকাশ ভবন থেকে একটা ট্রেনিং এর দায়িত্ব এসে পড়েছিল একটা জেলার, সেই সমস্ত করতে গিয়ে আমি তোমাদেরকে ধরতে পারিনি অনেকের ফোন। বাট কালকে থেকে বা আজকে থেকেই আমি তোমাদের জন্য আবার অ্যাভেলেবেল, ফোন করতে পারো, যে কোনো সমস্যার জন্য আমি আছি। এবার পড়াশোনাটাও সঠিকভাবে করতে শুরু করে দাও। এই এবার আসি পড়ার মধ্যে। আজকের যে টপিক সেটা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস। এই টপিকটা আমাদের বাংলাতেও আছে, ইংলিশেও আছে এবং অন্য সাবজেক্টেও আছে, মানে টেটের। এবং এইটা হলো মূলত একটা খুব সহজ একটা টপিক, অন্য অন্য টপিকের তুলনায় অনেক বেশি সহজ। তো প্রশ্নের ধরন যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য এখন একটু প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে এই টপিকটা থেকে। আগে কিরকম প্রশ্ন আসতো, যেমন ধরো বলতো পাই চার্ট বা কোন একটা যন্ত্রের নাম বলে দিল, সেই যন্ত্রটা কি ধরনের টিএলএম এটা জানতে চাইতো। এটা 2012 সাল বা এই এই টাইপের যখন প্রশ্ন, মানে এই সময় যখন টেট হতো, তখন এই টাইপের প্রশ্ন আসতো। বাট এখন একটুখানি জটিল ভাবেই প্রশ্নটা আসছে। তো সেই জায়গা থেকে আমি পুরো বিষয়টাই তোমাদের বোঝানোর চেষ্টা করব, খুব ভালো করে বুঝে নাও। তো প্রথম পর্যায়ে যদি আমাকে প্রশ্ন করো যে টিএলএম কি, তাহলে এক কথায় বলতে হবে যে শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ শিখন এবং শিক্ষণ এর যে উপকরণ, এটাকে শিক্ষাটাকে সহজ করে বোঝানোর ক্ষেত্রে যে যে উপকরণ আমরা ব্যবহার করে থাকি, সেগুলোই এই টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মধ্যে পড়ে মূলত। তাহলে টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস প্লে আ ক্রুশিয়াল রোল ইন দ্য এডুকেশন প্রসেস। আমাদের শিক্ষার প্রসেসের মধ্যে এই টিচিং লার্নিং মেটেরিয়ালস একটা খুবই ভাইটাল রোল প্লে করে, একটা খুবই ভাইটাল ভূমিকা পালন করে। কেন ভাইটাল ভূমিকা পালন করে? কারণ তুমি অনেক ভালো পড়াতে জানলেও যদি তোমার পড়াটা বোধগম্য না হয় তোমার ছাত্রছাত্রীদের কাছে, তাহলে তুমি একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা হিসেবে প্রতিপন্ন হবে না এবং তোমার পড়ানোর মূল্য থাকবে না। এবং তার থেকেও বড় কথা, তোমার যে উদ্দেশ্য পড়ানোর ক্ষেত্রে, সেটা উদ্দেশ্যটা সফল হবে না। তাহলে তোমাকে কিছু মেটেরিয়ালস এর সহযোগিতা নিতে হবে। তার মধ্যে প্রধান মেটেরিয়ালসটা তোমাকে দিয়েই দেওয়া হয় বা তুমি নিয়েই যাও, সেটা হচ্ছে বই। এটা কিন্তু একটা প্রধান উপকরণ, এটা দিয়ে তুমি পড়ানো শুরু করো। কিন্তু এছাড়াও অজস্র হেল্পিং মেটেরিয়ালস রয়েছে, যেটাই টিচিং লার্নিং মেটেরিয়ালস। দে প্রোভাইড the functions for students to acquire knowledge, skill and understanding of subject matter. টিএলএম এর প্রধান যে ভূমিকা সেটা হচ্ছে এটা
ছাত্রছাত্রীদের জ্ঞান এবং তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এবং তাদের বোঝার ক্ষেত্রে খুব সুবিধাজনক একটি মাধ্যম হিসেবে কাজ করে। They are also an essential tool for teachers to effectively convey their lesson plans and objectives, and effective teaching and learning materials can. Effective learning materials, যে সমস্ত লার্নিং মেটেরিয়ালস গুলো খুবই এফেক্টিভ, পড়াশোনার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে খুবই এফেক্টিভ ভূমিকা পালন করে, সেই সব মেটেরিয়ালস গুলো টিচারদের সহায়তা করে তাদের শিক্ষা দেবার ক্ষেত্রে, এবং তাদের শিক্ষাটাও পরিপূর্ণতা লাভ করে এই টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মাধ্যমে। আমি যতটুকু বললাম তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, এবং শুনতে পাচ্ছ কিনা সেটাও বলো। প্রত্যেকে বলতে পারো, প্রত্যেকে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছি। বেশ। অরিন্দম, অনির্বাণ ঘোষ শুনতে পাচ্ছ? অপর্ণা পাত্র, বাসুদেব, দেবজ্যোতি, দিলীপ কিস্কু, বেশ। মিঠু ঘরোই হ্যাঁ স্যার। এবং পরিমল, প্রত্যেকে কথা বলবে। আজকে আমি যেখানে থামাবো আর প্রশ্ন করব, যাকে ইচ্ছা তাকে নাম ধরে প্রশ্ন করব, ঠিক আছে? প্রত্যেকে রেডি থাকো, শীতকাল ঘুমিয়ে পড়ো না। এখন আমাদের পারপাস অফ ইউজিং টিএলএম, সবার প্রথমে প্রশ্ন আসবে যে টিএলএম ব্যবহার করার দরকার কি আছে। এই দরকারগুলো, অনেকগুলো দরকার আছে। এই অনেকগুলো দরকারের মধ্যে এখানে 8টা অবজেক্টিভস রয়েছে বা পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, এবং সবকটাই খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝে নাও। প্রথম যেটা আছে সেটা হচ্ছে মোটিভেট লার্নার্স। তোমাকে যদি মোটিভেশন না দেওয়া হয় তাহলে তুমি সঠিকভাবে শিখতে পারবে না। তাই মোটিভেশনাল ক্লাস বা মোটিভেশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে টিএলএম কি করে? স্টুডেন্টদেরকে মোটিভেট করে কোনো একটি বিষয় শিক্ষার ক্ষেত্রে বা কোনো একটি বিষয় জানার ক্ষেত্রে। তাহলে টিএলএমস হেল্প দ্য ক্যাপচারিং দ্য অ্যাটেনশন অফ লার্নার্স ইন ক্লাসরুম। টিএলএম প্রোভাইড আ ভ্যারাইটি অফ স্টিমুলাস মানে কি? তোমাকে উদ্দীপিত করবে। স্টিমুলি মানে ক্ষুদ্রতম অংশ। হুইচ হেল্পস ইস মেকিং ক্লাসরুম টিচিং মোস্ট এফেক্টিভ। টিএলএম কি করবে? তোমাকে উদ্দীপিত করবে বা তোমার জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ও একটা পজিটিভ ভূমিকা পালন করবে, তার মানে মোটিভেশনের কাজ করবে। নাম্বার 2, হেল্প ইন লঙ্গার রিপিটেশন বা রিটেনশন অফ ইনফরমেশন। রিটেনশন মানে মেমোরাইজড, অর্থাৎ মনে রাখার ক্ষেত্রে। কোন একটি বিষয় যখন তুমি পড়াবে এবং টিএলএম এর সহযোগিতায় ছাত্রছাত্রীদেরকে পড়াবে, সেটা অনেকগুলো সেন্স অর্গানের উপরে কাজ করবে। মনে রাখবে, আমরা যত বেশি সেন্স অর্গান ব্যবহার করব কোন একটি শিক্ষার ক্ষেত্রে, তত বেশি আমাদের মনে থাকবে। যেমন এই মুহূর্তে তুমি দেখছো এবং শুনছো, এবং যাদের কাছে বই আছে তারা বেশি বেনিফিটেড হচ্ছ। কেন? যে দেখছো এবং শুনছো, অর্থাৎ যে পিডিএফটা দেখছো এবং কানে হেডফোন দিয়ে শুনছো, তার থেকে যে দেখছো, শুনছো এবং বইটাকে স্পর্শ করছো, সে বেশি পরিমাণে শিখতে পারছো বা তার বেশি পরিমাণে জ্ঞান অর্জিত হচ্ছে বা সে বেশি ভালোভাবে বুঝতে পারছো। কেন বলো তো? কে উত্তর দেবে? ক্লাস সব করার পাশাপাশি আমাদের ইন্দ্রিয়গুলো কাজ বই করছে তার জন্য। চালানোর জন্য পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে সম্পূর্ণভাবে, তাই জন্য। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় তো কি কি ইন্দ্রিয় ব্যবহৃত? পঞ্চেন্দ্রিয় না হলে কিছু কিছু দেখছো? মানে যেমন চোখ, তারপরে হুম। আমরা কান, কানে শুনছি, কান, তারপরে মানে মেন্টালি মানে যেটাগুলো শুনছি সেগুলো মাথায় আবার ভাবছি, স্পর্শ। মানে হচ্ছে হ্যাঁ, স্পর্শ। হ্যাঁ, স্পর্শ। বেশ। তো এক কথায় আমি সহজ ভাবে বলে দিই যে যত বেশি ইন্দ্রিয় তোমার ব্যবহৃত হবে তত বেশি পরিমাণে তুমি এই বিষয়টাকে অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে। তাহলে যারা শুধুমাত্র দেখছো এবং শুনছো, তাদের থেকে যাদের কাছে বই আছে, যারা সেই বইটা খুলে বসেছো, তারা কিন্তু সেটা স্পর্শও করছো, অর্থাৎ সেই লেসনটা বের করেছো এবং সেটা স্পর্শ করছো, বা সেটা সেখানে হাত দিয়ে বা সেখানে তুমি পেন দিয়ে দাগ দিচ্ছ বা মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে সেখানে মার্কিং করছো। তার মানে যাদের কাছে বই আছে তারা বেশি পরিমাণে লাভবান এবং তারা খুব সহজেই বুঝতে পেরে যাচ্ছে। এক কথায় যত বেশি পরিমাণে তুমি টিএলএম ব্যবহার করছো, এক্ষেত্রে তুমি কিন্তু তোমার কাছে যে বইটা আছে সেটা একটা টিএলএম এর ভূমিকা পালন। টিএলএম তো সেটা বটেই, তার সঙ্গে তুমি যে মার্কার বা হাইলাইটার ব্যবহার করছো সেটাও কিন্তু একটা টিএলএম হিসেবে ভূমিকা পালন করছে। তাই তুমি বেশি পরিমাণে বুঝতে পারছো এবং তোমার অনেক দিন সেটা মনে থাকবে। ফেসিলিটেড হলিস্টিক লার্নিং। হলিস্টিক আগের দিনই অনেক কিছু বোঝাচ্ছিলাম হলিস্টিক নিয়ে, অর্থাৎ
বহুধা মানে বিভিন্ন রকম ভাবে এটা সহযোগিতা করে এই টিএলএম টু অ্যাচিভ টু অ্যাচিভ varied objectives and varied learning experiences needed to be provided which can be done through the use of TLM নানা ধরনের ভূমিকা পালন করে বা তোমাকে সমৃদ্ধ করবে টিএলএম এর ব্যবহার। পরের পয়েন্ট বলছে হেল্পস ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং। এবার টিচারদের ক্ষেত্রে যখন তুমি টিচার হয়ে যাচ্ছ তখন কোনো একটা কম সময়ের মধ্যে তোমাকে তো ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া হবে না, একটা 30 মিনিট বা একটা 40 মিনিট সময়ের মধ্যে একটা ক্লাসরুমকে সঠিকভাবে অর্গানাইজড করার জন্য কি কি পড়াবে, কি কি বোঝাবে, কতটুকু বোঝাবে, এইটা করার জন্য অবশ্যই টিএলএম মারাত্মক পরিমাণে ভূমিকা পালন করে। তাহলে হেল্পস ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে ভূমিকা পালন করবে টিএলএম। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অর্থাৎ অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস TLM shows application of theoretical knowledge into practical application। দেখো আমি যখন এখানে তোমাকে পড়াচ্ছি বা বলছি সেটা তুমি শুনছো, এবার যখন তুমি সেটা নিজে খাতায় কলমে করে দেখবে সেটা টিএলএম এর মাধ্যমে করা সম্ভব, তাহলে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও তোমার কাছে চলে আসবে। মেকিং লার্নিং ফান, খুব উৎসাহের সঙ্গে বা খুবই আনন্দের সঙ্গে তোমাকে পড়াবে এবং পড়াশোনাটা তোমার কাছে একদমই মোনোটোনাস বা একঘেয়েমি বলে মনে হবে না। একটা উদাহরণ দিই বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু আমরা ক্লাস করাচ্ছি তো বাচ্চাদের জন্য উদাহরণ দিই। ধরো তুমি ক্লাসরুমে ঘোড়া সম্পর্কে পড়াচ্ছ, হর্স। এখন যদি তুমি একটা মডেল ঘোড়া মানে ঘোড়ার একটা পুতুল নিয়ে যাও এবং সেটা চাবি লাগানো থাকে এবং সেটা যদি টকবক করে ছুটতেও পারে, তাহলে সেই সম্পর্কে পড়ালে বাচ্চারা উৎসাহ পাবে এবং সেটা একটা আনন্দদায়ক লার্নিং হবে। আনন্দ পাঠ যেটা এখন স্কুলে স্কুলে চালু আছে, সেরকম একটা আনন্দ পাঠ এর মতো বিষয়টা কাজ করবে। তার মানে মেকিং লার্নিং ফান, এটা টিএলএম এর মাধ্যমে করা সম্ভব। নেক্সট হচ্ছে কনসেপ্ট ফরমেশন। কোন একটি বিষয়ে কনসেপ্ট গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই টিএলএম মারাত্মক ভূমিকা পালন করে। আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট বিষয় পড়ে থাকি, অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো আমাদের কল্পনা করে নিতে হয়। যেমন ধরো আমি যদি তোমাকে পড়াই যে চাঁদের পৃষ্ঠে কি কি রয়েছে, গর্ত রয়েছে, সেটা কিরকম রয়েছে, বা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে কেমন দেখতে, বা পৃথিবীর আকৃতি অভিগত গোলক, এটা মানেটা কি, তাহলে সেইটা যদি তোমাকে আমি গোলক বা তোমাদের গ্লোব বা তোমাদের টিএলএম এর মাধ্যমে দেখাই, তাহলে তুমি অবশ্যই সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কনসেপ্ট বিল্ডিং এর ক্ষেত্রে তোমাকে এটা মারাত্মক ভূমিকা পালন করে। বা বাচ্চাদের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় ক্লাস 2-3 যে পৃথিবীর আকৃতি কেমন, বোঝানো হয় কমলা লেবুর মতো, কারণ কমলা লেবুটা ওরা খায় বা দেখেছে, তাহলে ওটা কনসেপ্ট বিল্ডিং এর ক্ষেত্রে খুব বড় পরিমাণে ভূমিকা পালন করছে। কারণ পৃথিবীর আকৃতি তো অ্যাবস্ট্রাক্ট, পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে তোকে আকৃতি দেখানো সম্ভব না বা কারোর পক্ষে সম্ভব না। তাহলে সেই জায়গাটাকে অ্যাবস্ট্রাক্ট কোন একটি ধারণাকে আমরা খুব ভালোভাবে টিএলএম এর মাধ্যমে কনসেপ্ট ফরমেশন করতে পারি। উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় হলো টিএলএম এর ব্যবহারের কারণ সমূহ। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। যার প্রশ্ন আছে সে করবে। কার্তিক রয়, মিউট করতে হবে। হ্যালো স্যার, বলছিলাম কি যে স্যার হ্যাঁ স্যার, কতদিন পরে স্যার পরীক্ষাটা হতে পারে? ওটার অপেক্ষাতে স্যার করে আছি, বসে আছি। প্রিপারেশন নাও, প্রিপারেশন নিলে আর অপেক্ষা করতে হবে না। প্রিপারেশন নিলে তো প্রিপারেশন নিতে নিতে সময় যাবে। হতে মোটামুটি ভাবে আগে বলেছিলাম মার্চ এপ্রিল, এখন একটু আগে বলেছি আমি যে পর্ষদ এই মুহূর্তে এই নতুন কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কি কি পরিবর্তন করা যায়, কারণ আগের দিন ক্লাসে ছিলে না তাই জানো না। হলিস্টিক রিপোর্ট কার্ড বলে একটি নতুন পদ্ধতি আসছে এবং যেটা বেশ কঠিন, তাহলে সেটা ইমপ্লিমেন্টেড হবে, চালু হচ্ছে, সেইটা নিয়েই পর্ষদ এই মুহূর্তে ব্যস্ত। তোমাদের পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মিটিং বা কোনো ধরনের কিছু হয়নি। তবে আশা রাখো 25 সালের প্রথম যে 6 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুন, এই জুনের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা হবেই ধরে নিতে পারো। কারণ তারপরেই লাস্টের দিকে রিক্রুটমেন্ট কমপ্লিটেড হবে একটা, এবং সেই তারপরে ভোটের আগে আগে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। আপাতত প্রিপারেশন নিয়ে যাও। এছাড়াও
টেট পরীক্ষা হচ্ছে না ঠিকই, কিন্তু যাদের যোগ্যতা আছে তারা দেখো, রেলের টিচারের জন্য নোটিফিকেশন আসছে, পিএসসি অলরেডি নোটিফিকেশন বের করে দিয়েছে, ইচ্ছা করে 31শে ডিসেম্বর বের করেছে। এটার কি কারণ? যাতে 24 সালে ওরা যাতে দেখাতে পারে যে আমরা 24 সালে নোটিফিকেশন বের করেছি। দেখবে সেই জন্য যাদের যোগ্যতা আছে তারা সেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে কিন্তু মারাত্মক ভাবে ভাবতে পারো, সেটাও কিন্তু অনেকদিন পরে বেরিয়েছে। এবং পিএসসির যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, পরে একটি ভিডিও আমি বানিয়ে অবশ্যই আমাদের টেট শিওর চ্যানেলে দেব। এটা কিন্তু পিওরলি গভর্নমেন্ট সার্ভিস, আর তোমরা যে চাকরির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ এটা কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং। পিএসসির চাকরি পেলে কিন্তু খাটনি বেশি, কিন্তু সম্মান এবং স্যালারি সবই বেশি, ছুটিও বেশি। ছুটি বেশি বলতে গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে। আমি এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, পরে দেখে নিও। শুনতে পেয়েছো? কিন্তু চাকরি পাওয়া কঠিন। শোনা যাচ্ছে কথা? রিয়া চন্দ্র, হ্যাঁ স্যার। আচ্ছা, শুনে যাচ্ছে স্যার। ওকে। হ্যালো স্যার, বলছিলাম কি ওই যে নতুন প্রথাটা বলছেন চালু হবে, তো সেই প্রথাটা তো ওই কি বলতে 2022-23-এ যেভাবে পরীক্ষা দিয়েছি সেইভাবেই তো মানে প্রিপারেশন নেওয়া হয়েছে, ওটাতে কোনো তুমি প্রবলেম প্রিপারেশন হবে নিয়ে না যাও, তো? তোমার কোনো প্রথা চালু হচ্ছে না। এটা স্কুলে নতুন ধরনের একটা ইভ্যালুয়েশন হুম, পদ্ধতি চালু হচ্ছে, ঠিক আছে? তুমি টেট পড়ে যাও দিন রাত, তোমার কাজ হচ্ছে পড়া আর প্রিপারেশন নেওয়া, ঠিক আছে? ঠিক আছে। আমি বলছিলাম কি মানে ইয়ে হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, মানে পড়াটা মাঝে মধ্যে ব্রেক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না আমি ঠিক। এটা মানে তোমাকে নিজেই ব্রেকটাকে করতে হবে। সাইকেলের ব্রেক যেমন ক্ষয়ে গেলে আমরা নতুন ব্রেক লাগিয়ে নিই যাতে তাড়াতাড়ি ব্রেক ধরে, তোমার হ্যাঁ, ব্রেক হয়ে গিয়ে থাকে, ব্রেক লাগিয়ে সেটাকে আরো জোর জোর কদমে পড়াশোনা করো। ঠিক অর্থাৎ আছে, ওকে। পড়াশোনা না করলে এখানে অন্য কোনো উপায় নেই ভাই, আমি স্পষ্ট করে বলে দিই। তুমি খারাপ সিচুয়েশনে থাকলে, তোমার যদি সমস্যা থাকে, এটা তোমাকেই সারাতে হবে। একটা বয়সের পরে এসে নিজের নিজের যে খারাপগুলো নিজেকেই সারাতে হয়। বুঝতে পেরেছো? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কার্তিক চন্দ্র রয়, শোনো, মিউট করে নাও, শোনো শোনো। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের যে এত দুঃখের গান, বা দুঃখ বলা ভুল, মানে বিরহের গান তোমরা শোনো, বা এত বিরহের কবিতা থেকেই তো গান হয়েছে, যেগুলো তোমরা শোনো। এই মানুষটাও নিজে একটা মেন্টালি ফ্রাস্ট্রেশনে চলে গেছিল, কারণ সে চায় নিজের পুত্র, নিজের কন্যা, নিজের জামাতা, নিজের বউ, নিজের বৌদি সবার মৃত্যু নিজের চোখের সামনে দেখেছে, এবং অত্যন্ত প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেছে। তো সেই সময় তিনি তার সৃষ্টিটাকে থামাননি, যার ফল তোমরা যুগ যুগ ধরে পাচ্ছ বা পাবে। এটা তার জীবনের যন্ত্রণা প্রকাশ। এবং যারা এখানে গান শেখো, আমি নিজেও কিছুদিনের জন্য অনেক কিছু ট্রাই করেছি লাইফে, আমি থামিনি। তো যেটুকু শিখতে গেছিলাম সেখানে দেখলাম যে প্রত্যেকটা গানের একটা করে ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ কেন তিনি লিখেছিলেন, কোন পর্যায়ে গিয়ে লিখেছিলেন, এবং তার জীবনের কোনো একটা ঘটনার ইম্প্যাক্ট ওই গানের মধ্যে আছে, প্রত্যেকটা গানের মধ্যে আছে। তো আমি এটা এই কারণে বললাম যে এখানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা আছে, আমি জানি। অনেকেই ধৈর্য ধরে এতদিন পড়াশোনা করতে পারছো না, বা অনেকের যারা বিবাহিত তাদের বিভিন্ন ধরনের চাপ আছে, সাংসারিক সমস্যা আছে, সবই জানি। কিন্তু এই পর্যায়ে এসে তোমার সমস্যার মলম তোমাকেই লাগাতে হবে। আমি কেবল আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার মানসিক শক্তিকে বাড়িয়ে দিতে পারি, তোমাকে মোটিভেট করতে পারি, যাতে তুমি তোমার খারাপ পরিস্থিতির সঙ্গে আরো ভালো করে লড়তে পারো। আর সেটা আমি অনবরত চেষ্টা করি, বা আমার কথাবার্তার মধ্যে সেটার প্রতিফলন হয়তো লক্ষ্য করো। তো সেই জায়গা থেকে হ্যাঁ আবার স্যার, ভালোভাবে পড়ো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম কি মোটিভেশন ভিডিওগুলো দেখে ওই মোটামুটি একদিন দুদিন মোটিভেশন থাকা যায়, তারপরে আবার মোটিভেশনটা ব্রেক করে যায়, মানে এইটাই হচ্ছে প্রবলেম। পড়ো, আপনার পড়তে একটা মানে থাকো বা ভিডিওই প্রতিদিন দেখো। আমি খুব মনোযোগ দিয়ে দেখি। বেশ 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 কার্তিক, অসুবিধা নেই। ঠিক আচ্ছা, আছে। আমরা আবার একটু পরের মধ্যে আসবো। এবার আসবো টাইপস অফ
টিচিং লার্নিং মেটেরিয়ালস। টিচিং লার্নিং মেটেরিয়ালস কিন্তু নানা ধরনের হয়ে থাকে। এবার এই টাইপস গুলোর মধ্যে সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে অডিও এইডস। অডিও মানে শুধু শুনতে পাবে, যেমন ধরো রেকর্ড যারা দেখো আমাদের ক্লাস, তারা কিন্তু শুধু শুনতে পাও। রেডিও ব্রডকাস্ট, রেডিও থেকে শুনতে পাও, তাহলে এগুলো সবই অডিও এইডস। ভিজুয়াল এইডস মানে সেটা দেখতে পাবে, যেমন তোমরা যারা ডিএলএড এর সময় কি বানিয়েছিলে, চার্ট বানিয়েছিলে, বা ম্যাপ তোমরা দেখাও, বা রেফারেন্স বই দেখাতে পারো, বা ম্যাগাজিন দেখাতে পারো, নিউজ পেপার দেখাতে পারো, এগুলো সবকটাই তোমরা দেখাতে পারো, মানে এগুলো সবকটাই ভিজুয়াল এইডস। তাহলে একটা হচ্ছে অডিও এইডস, একটা ভিজুয়াল এইডস, এবং আরেকটা পাবে এই ভিজুয়াল এইডস কে আবার দু রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি নন প্রজেক্টেড 2 ডাইমেনশনাল, অর্থাৎ এখানে পোস্টার, চার্ট, ফটোগ্রাফ এগুলো সবই 2 ডাইমেনশনাল। আর মডেলস যেগুলোর 3 ডাইমেনশনাল, মানে যেখানে তুমি অনুভবও করাতে পারবে, যে বিষয়টা তুমি পড়াতে চাইছো সেই বিষয়টার কিছুটা অনুভবও তার মধ্যে থাকবে। 3 ডাইমেনশনাল যে মেটেরিয়ালস গুলো রয়েছে ভিজুয়ালের মধ্যে, এগুলো তোমরাও জানো, গ্লোব, তার মধ্যে বিভিন্ন ধরনের পাপেট মানে পুতুল, এইগুলো হচ্ছে সবকটাই এই 3 ডাইমেনশনের এক্সাম্পল, এগুলো সবকটাই ভিজুয়াল। তাহলে অডিও হলো, ভিজুয়াল হলো, এবং আরেকটি এইডস আছে যেটা বর্তমানে খুবই প্রচলিত, বা এটাই বর্তমান কনসেপ্ট, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস। অর্থাৎ যেমন টেলিভিশন, কম্পিউটার, ফিল্ম, প্রজেক্টর ইত্যাদি, এগুলো সবকটাই অডিও ভিজুয়াল। এর মধ্যে তুমি দেখতেও পাবে এবং শুনতেও পারবে। তাহলে এখানে এই যে টিএলএম কে ভাগ করেছে, ভাগটা এখানে দেখতেই পাচ্ছ, অডিও, অডিও ভিজুয়াল, এবং ভিজুয়ালকে দুটো ভাগে ভাগ করেছে, প্রজেক্টেড, নন প্রজেক্টেড, যেটা বললাম। এই প্রজেক্টেডকে দুভাবে ভাগ করা যায়, স্টিল একটা দাঁড়িয়ে থাকবে, মুভ করবে না, আর হচ্ছে মুভিং পিকচার, একটা যাবে একটা আসবে। এবং নন প্রজেক্টেড হচ্ছে কি 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, একটু আগেই আমরা সেটা সম্পর্কে তোমাদেরকে বললাম। এভিটা কি স্যার? এভি? এই যে অডিও ভিজুয়াল, ঠিক আছে স্যার। এই এবার এইখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই অডিও ভিজুয়াল কি, কোনটা ভিজুয়াল, অনেক সময় কি করবে, একটা 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 যন্ত্রের নাম দিয়ে দেবে, এবার বলবে যেটা কি টাইপের টিএলএম সেটা বলো। এবার যন্ত্রটার মধ্যে আমি সহজ একটা এক্সাম্পল দিই, ধরো বললো কম্পিউটার, কি জাতীয় টিএলএম। তো এরকম কিছু যন্ত্রের নাম দেবে, এখানে অনেক যন্ত্রের নাম অলরেডি আছে, মানে কোনটা কি জাতীয় সেটা একটুখানি পড়বে, এবং এই বিষয়টা যখন উত্তর করবে তখন একটু সতর্কভাবে উত্তর করতে হবে, এই হলো বিষয়। উপরে যে চারটা আমরা দেখালাম সেটা মূলত হলো গিয়ে, উপরে যে চারটা দেখালাম সেটা মূলত টিএলএম কে কি কি ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা সম্পর্কে বলা হলো। এবার ওই টিএলএম ছাড়াও বেশ কিছু হেল্প আমরা গ্রহণ করতে পারি পড়াশোনার ক্ষেত্রে, সেগুলো হেল্পের কাজ করে, সেগুলো ওয়ান টাইপ অফ টিএলএম। তার মধ্যে পড়ে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, যেখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ তথা পুরোটাকে সরাতে পারি, এবং কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ, CALL, কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের মাধ্যমে ভাষা শিক্ষার উন্নতি বা ভাষা শিক্ষা, এগুলো প্রত্যেকটা আমাদের টিএলএম এর কাজ করে। এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো বা অবগত হব। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বিষয়টা কি? ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি দ্য প্লেস ওয়ার দ্য স্টুডেন্ট ক্যান হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইউজিং হেডফোন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এটা মূলত ছোট বাচ্চাদের যখন তারা শব্দ শুনছে এবং সঠিক প্রোনাউন্সিয়েশন বলার চেষ্টা করছে, বা সঠিক প্রোনাউন্সিয়েশন তুমি তাকে শেখানোর চেষ্টা করছো, তখন এই ল্যাবরেটরিতে কি থাকে, এটাও কম্পিউটারাইজড। কম্পিউটারের মধ্যে বিভিন্ন বর্ণের ABCD এই যে উচ্চারণগুলো, বা ছোট ছোট ওয়ার্ডের যে উচ্চারণ সেগুলো থাকে, সেগুলো তাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনানো হয়, এবং সে বলার পরে সেটাও রেকর্ড হয়ে যায়, সেটাও তাকে শোনানো হয়। সঠিক প্রোনাউন্সিয়েশন শোনানোর ফলে তার ল্যাঙ্গুয়েজের উন্নতি হয় এবং সে সঠিকটাই শিখতে পারে। These laboratories are established, বলেছে, keeping in view the student may get good opportunities to develop good listening skills and to develop the speaking skills. একটি শিশুর ক্ষেত্রে বা ছাত্রছাত্রীর ক্ষেত্রে
সঠিকভাবে শব্দের শোনা এবং শব্দ বলার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The learners are encouraged to record this voice and hear and correct with the help of tutor. এই লার্নার্সটা মূলত টিউটরদের, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার মাধ্যমেই এই জাতীয় শব্দগুলো শুনে থাকে এবং সঠিক শব্দের তারা অনুধাবন করতে পারে বা তারা বুঝতে পারে। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির কাজ। এবং ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি অবশ্যই একটি খুব শক্তিশালী টিএলএম এর মতো ভূমিকা পালন করে, কারণ এখান থেকেই একটি শিশু সঠিক শব্দের শুনতেও পারে এবং বলতেও পারে। আমরা আজকে যত অব্দি পড়ালাম তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে কারো বলো, বা কোনো প্রশ্ন করতে পারো। কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। স্যার ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিটা একবার বলুন। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি একটা লাইব্রেরির মতো, কম্পিউটার ল্যাবের মতো। কম্পিউটার ল্যাব যেখানে কম্পিউটার থাকে এবং বিভিন্ন শব্দের শিশুদের শোনানো হয় এবং বলা, এবং তারা বলে, তারা যাতে সঠিক শব্দের উচ্চারণ শিখতে পারে এটার উপরে গুরুত্ব দেওয়া হয় এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে। নেক্সট আসছে কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিক্ষা। কি বলেছে? কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ টু প্রোভাইড টিচিং মেটেরিয়াল থ্রু কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। কম্পিউটারের মাধ্যমে তাদের বিভিন্ন মেটেরিয়ালস প্রোভাইড করা হয় এবং তার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। বিষয়টা হচ্ছে এরকম যে যখন কোনো সিলেবাস প্রণয়ন হয় বা পশ্চিমবঙ্গে যে সিলেবাস বর্তমানে রয়েছে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, এর সঙ্গে কিছু ডিভিডি দিয়েছিল। তখনকার সময় ডিভিডি ছিল, সেখানে অনেক মেটেরিয়ালস ছিল, উচ্চারণ থেকে শুরু করে কিভাবে পড়াতে হবে টিচারদের গাইড ছিল। ঠিক সেরকম ভাবে যখন আবার কোনো সিলেবাস প্রণয়ন করা হবে, মানে চেঞ্জ হতে পারে কিছু কিছু সাবজেক্টের, বা হবেই একটা সময় চেঞ্জ, সেই চেঞ্জের ক্ষেত্রেও এই কম্পিউটার এইডেড লার্নিং এর ক্ষেত্রে খুব একটা ভূমিকা দেওয়া হয় যে এর মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা সঠিকটাই শেখে এবং টিচারদেরকেও শিক্ষা দেওয়া হয়। The computer technology has brought multimedia package, that is to say that the programs are developed with all kinds of media on hand for production. এই কম্পিউটার টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস তৈরি করা হয়েছে, যেই অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে সঠিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে বা তোমরাও জানো যে অনেক অ্যাপ্লিকেশনস আছে, প্লে স্টোরেও পেয়ে যাবে। সেখানে নানা ধরনের ছোট ছোট রাইম, ছোট ছোট এ ফর অ্যাপেল, বি ফর বল, এই ধরনের গান, লিরিক্স ইত্যাদি রয়েছে। এগুলো বাচ্চারা খুব শুনে শুনেই মুখস্থ করে ফেলতে পারে, পড়ার প্রয়োজন নেই। কিন্তু তোমরা যখন ছোট ছিলে তখন এগুলো ছিল না। এগুলো কম্পিউটার এইডেড, অর্থাৎ এর মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব। In this presentation, text, graphics, audio and video are employed. এই পদ্ধতির মাধ্যমে অডিও, ভিডিও এবং গ্রাফিক্স এর মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব। The computer is multimedia system as this can do the function of DVD and VCR. এগুলো আগে ছিল, এখন আর নেই। আগে ডিভিডি ভিসিআর ছিল, এখন তো উঠেই গেছে, এখন পেন ড্রাইভ এবং তার থেকে উন্নতি প্রযুক্তি চলে এসছে। তো যেহেতু এটা আগে ব্যবহার করা হতো স্কুলগুলোতে, তাই সেটা রয়েছে, বাট তার থেকে উন্নতি প্রযুক্তি বর্তমানে আছে। এবং বর্তমানে খুব ভালো স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে ইন্টারাক্টিভ প্যানেল দিয়ে দেওয়া হয়। ইন্টারাক্টিভ প্যানেলেরও দরকার নেই, বর্তমানে একটা প্রজেক্টর বেরিয়েছে যেটা আলোর মাধ্যমে কাজ করে, অর্থাৎ প্রজেক্টরের আলো যেখানে পড়বে সেখানে টাচ করলেই ভিডিও প্লে হয়ে যাবে, বা সেটা দিয়েও পড়ানো যায়। এটাও অনেক স্কুলে প্রোভাইড করা হয়েছে। এটাও ওয়ান কাইন্ড অফ প্রজেক্টর। আর ইন্টারেক্টিভ প্যানেলের তো অনেকটাই দাম, সেটা তো প্রোভাইড করা সম্ভব না। কিন্তু বর্তমানে অনেক নতুন নতুন পদ্ধতি এসে গেছে, যেই পদ্ধতিগুলোর মাধ্যমে পড়ানো সম্ভব, নানা রকম ভাবে পড়ানো সম্ভব। এবার যদি কোনো প্রশ্ন থাকে বলো।
কোনো কোশ্চেন থাকলে বলো, চুপ করে থেকো না। কোশ্চেন আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনছি। আমাদের আজকের যে পড়া তার লাস্ট অংশে আমরা এসেছি। এখানে একটা ভালো বই, তোমরা যে যে বইগুলো তোমাদেরকে বাচ্চাদেরকে দেওয়া হয়, এই বইগুলো তোমরা একটা বই হিসাবেই দেখো, কিন্তু এই বইগুলো মূলত কিন্তু অনেকগুলো প্যারামিটারস কে ফলো করে তৈরি করা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে বাচ্চাদের বইগুলো ভীষণ রকমের কালারফুল এবং শক্ত বোর্ড এর তৈরি হয় বা শক্ত পৃষ্ঠা দিয়ে তৈরি হয়। এরকম অনেকগুলো প্যারামিটারস কে মেনে তারপরে বই বানানো হয়, কারণ বই বানানোর ক্ষেত্রেও কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব তার মধ্যে পড়ে, তোমাদের মধ্যেও পড়ে। এখন যদি কোনো একটা বইয়ের মলাট দেখতে খুব সুন্দর হয়, উপরের পৃষ্ঠাটা যদি সুন্দর হয়, বা বইয়ের বাইন্ডিংটা যদি সুন্দর হয়, বইয়ের সেট আপটা যদি সুন্দর হয়, তাহলে দেখবে তোমরাও আকৃষ্ট হবে খুব তাড়াতাড়ি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। এই জন্য বই যারা তৈরি করে তারা এই ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনার দিয়ে খুব সুন্দরভাবে পেজ তৈরি করে, কভার পেজ। এবং এটাও একটা শিল্প, প্রচ্ছদ শিল্প, তোমরা নাম শুনেছো বা জানো, বা তোমরা অনেকে কাজও করে থাকবে। এটাও এক ধরনের শৈল্পিক চিন্তা ভাবনা। আগেকার সময় যখন যত উপন্যাস দেখো, গল্পের বই, সেখানে দুর্দান্ত প্রচ্ছদ অনেকে এঁকেছেন বা অনেকে তৈরি করেছেন। তো এই হিসাবে একটা প্রশ্ন করি, যেটা ইন্টারভিউতে তোমাদের করা হয় প্রাইমারিতে। তোমাদের যে সহজ পাঠের বই আছে, এই সহজ পাঠের কটা ভাগ আছে বলো তো? স্যার দুটো। একটা হচ্ছে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ, তাই তো? হ্যাঁ স্যার। এই সহজ পাঠের বইয়ে অনেকগুলো ছবি আছে, এবং প্রত্যেকটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো ছবি। এবং ছবিগুলো অনেকটা ট্র্যাডিশনাল টাইপের, দেখবে শালিক আছে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এই সমস্ত লেখা আছে। এবং একটু টেরাকোটা টাইপের ড্রয়িং। এই ছবিগুলো কে এঁকেছে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইতে? হ্যাঁ, নন্দলাল বসু। নন্দলাল বসু। তাহলে এইটা জানতে হবে, অনেক ক্ষেত্রে প্রশ্ন করে। তাহলে দেখো, এই যে ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু প্রাচীন ধারাকে বহন করে এখন অব্দি একই রাখা হয়েছে। চাইলে তো ওটা চেঞ্জ করে দিতে পারতো। এবং ওই ছবিগুলোই কিন্তু অনেক ক্ষেত্রে আকৃষ্ট হওয়ার কারণ, মানে ওই বইটার স্পেশালিস্টই হচ্ছে ওই ছবিগুলো। তো সেরকম প্রচ্ছদের ক্ষেত্রেও নানা ধরনের ছবি থেকে থাকে। আমরা এখন এখানে বেশ কয়েকটা পয়েন্টস পড়বো, বৈশিষ্ট্য পড়বো, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড বুকস, টেক্সট বুক। একটা টেক্সট বুকের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়বো। এই একটি ভালো বইয়ের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, শুনতে পেলে বলো। স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে, তাই তো? পড়া বুঝতেও পারছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আজকের পড়া তো সহজ একদম। এই যে আমরা যে এতটা অব্দি এগোলাম, মানে এতদিন ধরে তোমরা যে পড়ছো, একটু একটু উন্নতি হয়েছে? হ্যাঁ স্যার। কনফিডেন্স এসছে? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার। শিখতে পারছো, তাই তো? এবার যতবার এই বইগুলোকে রিভিশন দিতে পারবে, তুমি তত ভালোভাবে এটাকে আরো রপ্ত করতে পারবে। আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনস এর ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে যত তুমি, মানে 10টা বই পড়ার থেকে একটা বই যদি তুমি 10বার পড়তে পারো, সেটা তোমার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবে। তো এটা কিন্তু সত্যি কথাই।
তো সেই জায়গা থেকে টেট শিওরের বইগুলো যারা অলরেডি পেয়ে গেছো তারা বারবার সেটাকে পড়ে ফেলো, বারবার রিভিশন দিও একই জিনিস। তাহলে দেখবে একটা সময় পর তোমার বইগুলো একদম খুব ভালোভাবে রপ্ত হবে এবং তোমার কনফিডেন্স তত পরিমাণে বাড়বে। আর নিজে নিজে আমাদের যে প্র্যাকটিস সেট গুলো রয়েছে, মানে প্রত্যেকটা টপিকের শেষেই তো কোশ্চেন থাকে, এটাকে আমরা প্র্যাকটিসই বলি, এই যেখানেও আছে। এটা মূলত আমি তো আমার ক্লাসে করাই না, স্টুডেন্টকে পড়াই, তাদেরকে বলি করে নিতে, এবং প্রত্যেকটা সেটের শেষে এই যে উত্তরপত্র দেওয়া আছে। আগে এটাও ছিল না, এটা বই হিসেবে করা হয়েছে বলে তোমাদের উত্তরপত্র দেওয়া হয়েছে। আগে যখন আমরা পিডিএফ দিতাম তখন এটা ছিল না, এটা স্টুডেন্টকেই করতে হতো, এখনো স্টুডেন্টকেই করতে হবে। কিন্তু এখন যদি কেউ উত্তর দেখে দেখে এটা করে তাহলে তো কিছু বলার নেই, কারণ এখানে তো কেউ বাচ্চা ছেলে মেয়েদের আমরা পড়াই না, সবাই ম্যাচিওর এবং সবাই অনলাইনে এসছে, মানে নিজের দায়িত্ব নিজে নিয়ে পড়বে। তো সবার প্রথমে তুমি এখান থেকে সলভ করবে, সলভ করার পর উত্তর মেলাবে, এবং সেখানে যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই টিচারকেও প্রশ্ন করতে পারো নেক্সট ক্লাসে বা সেই ক্লাসে। তো এরকম ভাবে প্রত্যেকটা টপিক বারবার পড়ো, এবং সেই টপিকগুলোর যে এই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভীষণ ভালোভাবে সলভ করে ফেলো। তো আমরা এই অংশে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেক্সট বুক, একটা টেক্সট বুকের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়বো। প্রথমে বলেছে যে as good textbooks have the ability to test along with the ability of teaching, it should have some good characteristics as follows. একটা ভালো টেক্সট বুকের সর্বপ্রথম যেটা গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে যে সে একটা ভালো টেক্সট বুক, মানে তার মধ্যে যে মেটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে, যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সেই তথ্যগুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং নির্ভুল। এটা তোমরা নিশ্চয়ই জানো যে বাজার চলতি যে টেক্সট বুক গুলো রয়েছে, মানে বাজার চলতি যে টেটের বইগুলো রয়েছে, এই বইগুলোর একটা খারাপ দিক হচ্ছে যে এই বইগুলোর মধ্যে অনেক প্রশ্ন উত্তর ভুল আছে। এখন যদি দু চারটে ভুল তুমি ধরা পড়ে তোমার কাছে বা তুমি ধরে ফেলো, তখন দেখবে বাদ বাকি গুলো পড়তেও তোমার একটা কনফিউশন তৈরি হবে যে তাহলে কি এটাও ভুল, আমি কি ঠিক পড়ছি না ভুল পড়ছি। তাহলে আলটিমেটলি তুমি একটা দ্বন্দ্বের মধ্যে থাকবে এবং পড়াটা হবে না। এখন টেট শিওরের বই আমরা যতটা সম্ভব বারবার রিভিশনের মাধ্যমে চেষ্টা করেছি এর মধ্যে যাতে কোনো ভুল না থাকে। তাও যদি কোনো দু একটা জায়গায় ভুল বেরিয়ে যায় তাও আমরা সঙ্গে সঙ্গে বলি স্টুডেন্টকে জানাতে, কারণ সেটা আমরা পরবর্তী এডিশনে যাতে রেকটিফাই করে ফেলতে পারি। এবং যেহেতু আমরা টেক্সটটাকে প্রতিনিয়ত পড়াচ্ছি, ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছি, আশা করি এর মধ্যে ভুল সহজে বেরোবে না, যদি না কিছু দুর্ঘটনা ঘটে। তাহলে সেই জন্য একটা ভালো টেক্সট বুকের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেটা ভালো মেটেরিয়ালস হিসেবে কাজ করবে। এবার কয়েকটা আরো বৈশিষ্ট্যের কথা এখানে বলেছে। নাম্বার 1, দ্য ওয়ার্ডস এন্ড কম্পোজিশনস আর কশাসলি গ্রেডেড, মানে যে শব্দ চয়ন এবং যে ওয়ার্ড রয়েছে সেটা একদম নিখুঁত ভাবে এ গ্রেড, মানে ভালো গ্রেডেড হতে হবে, নির্ভুল হতে হবে এবং গ্রেডেড হতে হবে। নাম্বার 2 বলছে নো ডিফিকাল্ট এন্ড নিউ ওয়ার্ডস আর আননেসেসারিলি ইউজড ইন কোয়ালিটি অফ টেক্সট বুক। যে শব্দগুলো ছাত্রছাত্রীরা জানে না বা যেগুলোর সঙ্গে তারা পরিচিত নয় সেই ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো, কারণ সেগুলো ব্যবহার করলে তারা বুঝতে পারবে না টেক্সট বুকটা পড়ে। তাই সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। পরের পয়েন্ট বলছে স্টুডেন্টস মাস্ট বি কমফোর্টেবল উইথ দ্য সাইজ অফ টেক্সট বুকের যে সাইজ সেটা নিয়ে কমফোর্টেবল থাকবে, মানে তারা যাতে এটাকে হ্যান্ডি হয়, তারা যাতে এটাকে নাড়াচাড়া করতে পারে বা ধরতে পারে। স্টুডেন্টস মাস্ট বি কমফোর্টেবল সাইজ হয়ে গেল। দ্য ওয়ার্ডস এন্ড স্ট্রাকচার অলরেডি লার্ন শুড বি রিপিটেড ইন দ্য ফার্দার পেজেস সো দ্যাট দ্য স্টুডেন্টস কুড রিভাইজ ফর দ্য লং টার্ম মেমোরি। তোমরা জানো যে প্রাইমারি স্কুলের বইগুলোতে প্রত্যেকটা বইয়ের টেক্সটের শেষে একটা ওয়ার্ড ট্রেসারি বা ওয়ার্ড নোট বলে একটা আলাদা কালি দিয়ে কিছু কঠিন শব্দ লিখে দেওয়া থাকে এবং তার মানেও লিখে দেওয়া থাকে। এটা লং টার্ম মেমোরি, মানে ওই পুরো গল্পটা পড়ে সে কতটুকু অংশ ভালোভাবে বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে তার মনে রাখা উচিত, এই অংশটা বোঝার জন্য ওই শব্দগুলোকে নেওয়া হয়। দ্য বাইন্ডিং শুড বি প্রপার অ্যান্ড স্ট্রং, যে বাধাই করা হয়েছে বইটাকে সেটা অবশ্যই প্রপার, সঠিক এবং শক্ত করে বাঁধতে হবে, ছিঁড়ে না যায়। এবং পরে বলছে গ্রাফিক্স অ্যান্ড ইলাস্ট্রেশনস শুড বি অ্যাট্রাকটিভ,
অর্থাৎ যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যে ছবি ব্যবহার করা হয়েছে, সেগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে ছাত্রছাত্রীরা সেটা দেখে আকর্ষিত হয় এবং সেই বিষয়টা তারা পড়তে আগ্রহী হয়ে পড়ে, কারণ আগ্রহটা সেখান থেকেই তাদের মধ্যে আসবে। এবং তার পরের পয়েন্টস বলছে যে a list of reference books at the end of lessons will help for the further study. তারা কি কি ভালো বই এই বইয়ের রেফারেন্সে পড়তে পারে তার একটা লিস্ট করে দিতে হবে শেষের দিকে বইয়ের। এটা প্রত্যেকটা বইই থাকে। এটা কাদের জন্য থাকে বলতো? রেফারেন্স বুকের লিস্ট কাদের জন্য দেওয়া থাকে? মেধাবী স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, মেধাবী বলতে পারো, বা অ্যাডভান্স লার্নারদের জন্য থাকে, যারা ফার্দার আরো বেশি পরিমাণে পড়তে চাইছে বা অ্যাডভান্স যারা, তাদের জন্য এটা থেকে থাকে। এটা জানো নিশ্চয়ই। নেক্সট, গুড কোয়ালিটি পেপার শুড বি ইউজড ফর প্রিন্টিং। ভালো পেপার ইউজ করতে হবে যাতে বইটা অনেকদিন ধরে টেকে। তাহলে আজকে এই যে অংশগুলো পড়লাম এটা অনেকটাই তোমরা জানো। এবার এখান থেকে যে প্রশ্ন আসে সেটা একটু কঠিন ভাবে আসে। কিরকম কঠিন ভাবে আসে? উপরে একটা প্রশ্ন দিয়ে দিল যে আ ক্যারেক্টার অফ আ গুড টেক্সট বুক, মানে ভালো টেক্সট বুকের বৈশিষ্ট্য কি? তিনটেই দেবে সঠিক, একটা ভুল দিয়ে দেবে। অর্থাৎ ধরো তিনটে দিল, প্রথমেরটা দিল যে ভালো মেটেরিয়ালস ইউজ করতে হবে, দু নম্বর দিল যে টেক্সট সাইজ কমফোর্টেবল হতে হবে, 3 নম্বর দিল যে ছবিগুলো অ্যাট্রাকটিভ হতে হবে, 4 নম্বর দিল বাধাই করার প্রয়োজন নেই, মানে মলাট থাকার দরকার নেই। তাহলে এইভাবে প্রশ্নটা দেবে, তোমাকে তিনটেই সঠিক দেবে, একটা ভুল। তোমাকে যদি বলে যে কোনটা কোয়ালিটি নয়, নট বলবে হুইচ ওয়ান ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ আ গুড টেক্সট বুক, তাহলে উত্তর কিন্তু যেটা নয় সেটা হবে। এই টাইপের প্রশ্ন এখান থেকে দেওয়া হয়। সেটা একটু এই টেক্সটটা সতর্কভাবে পড়লেই বা এই নোটটা ভালোভাবে পড়লেই অনেকটাই তোমার এখান থেকে রপ্ত হয়ে যাবে। আর বাদ বাকিটা তোমাদের একটু বুদ্ধি তো নিজস্ব খাটাতেই হবে, মুখস্থ বিদ্যা করে তো চাকরি পরীক্ষা পাস করা যায় না। ওকে, বোঝা গেল? এবার কোনো প্রশ্ন থাকলে করো। স্যার বলছি, আপনি যে কোশ্চেনটা করলেন, ধরুন এরকম একটা বৈশিষ্ট্য দিয়ে দিল গুড বুকসের। এবার স্যার 4টে অপশন দিল, প্রথম 3টে ঠিক আর 4 নম্বরটা নান অফ দিস দিল। কোশ্চেনটা এরকম যে কোনটি নয়, তখন নান অফ দিস অ্যান্সার হবে, তাই তো? আরেকবার বলো প্রশ্নটা। গুড বুকসের বৈশিষ্ট্য নয়, এরকম একটা কোশ্চেন রয়েছে। এবার 4টে অপশন দিয়েছে, প্রথম 3টে বৈশিষ্ট্য, 4 নম্বরটা দিল নান অফ দিস, তাহলে অ্যান্সার নান অফ দিস হবে তো? হ্যাঁ, অবশ্যই। ওকে, বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে? একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকে ক্লাস, অনেকটা সহজ, প্লাস হচ্ছে পড়া ধরার বিষয়টা তো থাকছে না। নেক্সট দিন থেকে সেটাই চালু করবো, পড়া ধরবো। এর পরের দিন তোমরা এই টিএলএম এবং তার আগের দিন যে টপিকটা পড়েছিলাম এভলিউশনস অফ প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, এই দুটো টপিক একটু রিভিশন দিয়ে রাখবে। আমি যদি ভুলেও যাই, আমাকে ক্লাস শুরুর আগে একজন বলে দেবে যে এই দুটো টপিক আগে পড়া ধরার কথা ছিল, তারপরে নতুন টপিক পড়ানোর কথা ছিল। আমি এই দুটো টপিক থেকে আগে প্রশ্ন ধরবো, যাকে ইচ্ছে তাকে ধরবো, তারপরে নতুন টপিক আবার পড়াবো। কথাটা মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার থেকে এরকম ভাবেই হবে। দুটো টপিক আমি দিয়ে দেবো, সেই দুটো টপিক রিভিশন দিয়ে তারপরে আসবে ক্লাসে। তাহলে নেক্সট দিন দুটো টপিক রিভিশন দিচ্ছ, টিএলএম এবং তার সঙ্গে আগের দিন যেটা পড়েছিলাম প্রফিসিয়েন্সি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটো টপিক রিভিশন দেবে। আর এর যে ভিডিওটা, মানে এর যে রেকর্ডিং ক্লাসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে একটু পরই, এবং তারপরে আমি নতুন টপিক তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো। বেশ, এইটুখানি কথা রইলো। আরো একবার লাস্ট বলছি, যারা রেকর্ডিং দেখবে তাদের ক্ষেত্রেও, যাদের ডিসেম্বরের পেমেন্টটা ডিউ আছে দিয়ে দিতে হবে। আমরা এবার থেকে রিমুভ করতে শুরু করছি, দেখতেই পাবে তোমরা। আর তার সঙ্গে একটু ভালো করে পড়াশোনা করো। তোমাদের যেটা দায়িত্ব, সবার পেড করতে হবে, এটা পেমেন্ট, এটা একটা পেইড কোর্স, প্রফেশনাল কোর্স। অনেকেরই 5 বার বা 4 বার পেড করেছো, সেইটা তোমরা ক্লিয়ার পেমেন্ট করে দাও। আর ক্লাস চলতে থাকবে যতদিন না সিলেবাস শেষ হচ্ছে। বলো, কেউ কিছু প্রশ্ন করলে বলো। তার কোন প্রশ্ন আছে?
স্যার বলো। বলছিলাম আমি একটা নভেম্বর মধ্যে ছিলাম, আজকে ডিসেম্বর দিচ্ছি আপনাকে, দুটো স্লিপ আমাকে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিন দিয়ে তাহলে। দাও, পুরো পুরো পেইড করে রিসিপ্ট পেয়ে যাবে। আজকে দিয়ে দিচ্ছি আপনাকে এক্ষুনি। হ্যাঁ 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 নিশ্চয়ই, পেইড করে রিসিপ্ট পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসটা আবার তোমাদের সাথে দেখা হবে। স্যার আজকের জন্য শুভরাত, টাটা, গুড নাইট। বলো। স্যার 1 মিনিট বলছিলাম। বলো, হ্যাঁ বলো। বলছিলাম 19 ব্যাচের, তো আমি 19 নম্বর ব্যাচের। তো হ্যাঁ, আমাদের তো আর বাকি অন্য ক্লাস প্রোভাইড করা হয়নি, তো ওগুলা কি আমাদের জন্য কিছু ভাববেন, সেই জন্য বলছিলাম। তোমাদের তো প্র্যাকটিস ব্যাচ শুরু হবে। অন্য ক্লাস বলতে তোমাকে আমরা ইংলিশ ক্লাসটা আমি করিয়ে দিচ্ছি, বাকি টিচাররা তো সবাই প্রফেশনাল। তা সত্ত্বেও তোমাদের তো প্র্যাকটিস ব্যাচ এর মধ্যে শুরু হবে সব ব্যাচকে নিয়ে। তোমরা তো সিলেবাস কমপ্লিট তোমাদের, তোমরা আপাতত হ্যাঁ। বইটাকে রিভিশন দিতে থাকো পুরোটাই, তোমাদের প্র্যাকটিস ব্যাচ এর মধ্যে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা স্যার। আর ঠিক স্যার আছে। বলছিলাম, ওই আমাদের যে অ্যাপস তো তার কাজ করছে না, তো ওটা নিয়ে কি নতুন অ্যাপস বলছিলেন? না, অ্যাপ কিন্তু কাজ করছে। যাদের আনইনস্টল করে ফেলেছে অ্যাপ বা নিজেরা লেফট করেছে তাদেরটা সমস্যা। এটা এটা একটা টেকনিক্যাল পার্ট, মানে ধরো একটা কোর্স আমরা কমপ্লিট করে ফেললাম, তারা ওই ব্যাচে রয়ে গেল, নতুন করে তাকে কিন্তু আমরা আর অ্যাড করতে পারি না, মানে করতে গেলে আমাদের রেজিস্ট্রেশন চার্জ দিতে হয়, তাকে নতুন করে সবকিছু প্রোভাইড করতে হয়। আচ্ছা। এখন অ্যাপ কোম্পানিগুলো হয়েছে এটা, তোমরা জানলে অবাক হবে, নতুন অ্যাপ, আমরা তো সবই থার্ড পার্টি অ্যাপ ইউজ করি অনেক ক্ষেত্রে, তোমরা যা রেমুনারেশন দেবে এর পরবর্তীকালে তার 10% ওরা কেটে নেবে। সে 100 টাকা যদি দাও তার মধ্যে 10 টাকা ওদের, সেটা পার মান্থ। আবার আমরা এট এ টাইম যখন নিয়েছি তখন একটা হিউজ পরিমাণের টাকা আমরা দিয়েছি, এগুলোর মেনটেনেন্স কস্ট অনেক বেশি। তো যাই হোক, সেই জন্য যারা অ্যাপ থেকে লেফট করে গেছে তাদেরই গেছে, কিন্তু যারা আছে অ্যাপে তাদের কিন্তু অ্যাপে অ্যাক্সেস করতে পারছে এখন অব্দি। এবং তোমাদের বারবার বলা হচ্ছে অ্যাপ থেকে কেউ লেফট করবে না, লেফট করলে কিন্তু আর দেখতে পাবে না, এবং আমিও আর তোমাদেরকে জয়েন করানো সেই রাইটটাই চলে গেছে, কারণ আমরা একটা নতুন অ্যাপ নিচ্ছি, ওই অ্যাপটা আমরা আর ইউজ করবো না টেটশিওরের। তো যাদের চলে গেছে তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আমরা এই যে 20 নম্বর ব্যাচকে তো পরপর সাজিয়ে দেবো ক্লাসগুলো, তোমাদের মধ্যে যাদের কোর্স কমপ্লিট করা আছে দরকার পড়লে তাদেরকেও অ্যাক্সেস করার সুযোগ দেব। তোমরা ক্লাস দেখে পাস করতে পারলে তো আমারই ভালো, আমার আর কি আছে, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমারটা তো আমার মানে লেফট হয়ে গেছে, হ্যাঁ আমি জানাবে, আমি নিশ্চয়ই পাচ্ছি না ওই জন্য। নিশ্চয়ই ব্যবস্থা করবো, ঠিক আছে। প্র্যাকটিস চলো টেস্টটা আজকের কবে মতো আছে? টাটা। ওদের দেরি হবে একটু, ওদের পুরো কোর্সটা কমপ্লিট হবে তারপরে রেকর্ডিং গুলো সব পরপর দেবো। স্যার প্র্যাকটিস বেসটা বললাম কবে আসছে? প্র্যাকটিস ব্যাচ এর মধ্যে আর আমি জানিয়ে দেবো, সব গ্রুপেই জানাবো, ঠিক আছে। ঠিক আছে। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।